কি জানি কি দিন পড়লো, সামান্য পুজো অর্চনার জন্য কেউ ডাকে না আর আমায়। এখন সবার পছন্দ তরুণ মনোহর পণ্ডিতকে। সংস্কৃত পূজা অর্চনা সে ভালোই জানে। সেই মনোহর এককালে যে তোমার ছাত্র ছিল, সে কথা সে কি ভুলে গেছে নাকি? না, সে তার গুরু মশাইকে মনে রেখেছে বই কি। পথে ঘাটে দেখা হলে পায়ে হাত দিয়ে প্রণাম করে। এখনো তার মনে আমার জন্য ভালোই ভক্তি শ্রদ্ধা আছে। তবে কি তবে আবার কি, সে কি জানে না তার গুরু মশাইয়ের এখন কিরকম অবস্থা? অভাবের সংসারে পেট যে আর চলে না। সে ব্যাপারে সে হয়তো উদাসীন, সত্যি সে জানে না। আসলে আমার এখন বয়স হয়ে গেছে, বুড়ো কাউকে এখন ছেলে জোয়ানদের আর সেরকম পছন্দ নয়। তাই আমার আর কোথাও পূজা করার ডাক নেই। এদিকে এদিকে ঘরে যে চাল বাড়ন্ত, সেটা তুমি জানো নিশ্চয়ই। আজ যেটুকু খাওয়া জুটবে, কাল থেকে আমাদের কি যে হবে কিছুই বুঝতে পারছি না গো। এবার মনে হয় পথে ভিক্ষার থলি নিয়েই দাঁড়াতে হবে। সেদিন দেখার থেকে আমার মরে যাওয়াই ভালো গো, মরে যাওয়াই ভালো। তুমি একজন বিদ্বান ব্রাহ্মণ, শেষে পথে ভিক্ষা করবে দুমুঠো চালের জন্য? এ আমি সহ্য করতে পারবো না। কিন্তু কাল কি হবে? আমাদের যে সত্যি ঘরে চাল নেই, আনাজপাতি তো অনেক দূরের কথা। সে খাবার কথা এখন স্বপ্নেও ভাবতে পারি না। আর ভাবার দরকার নেই, না ভাবার দরকার নেই গো। না খেয়ে মরবো সেও ভালো, কিন্তু তুমি পথে ভিক্ষে করবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমার কথাই থাকবে গিন্নি। কাল থেকে না খেয়েই থাকবো বরং। এভাবে যদি মরণ হয় হবে। কাল থেকে ভগবান আমাদের ভরসা। ঠিক বলেছ, একদম ঠিক। ভগবান যদি আমাদের রাখেন তাহলে রাখবেন, আর না হলে তিনি মারবেন। একবারই তো মরতে হবে, বারবার তো মরবো না। এখন ঘরে যেটুকু চাল আছে সেই দিয়ে আজ ভালো করে খাই, কি বলো? আমি এখনই চাল হাঁড়িতে বসিয়ে দিচ্ছি গো। জানি না এই জীবনে কি পাপ করেছি। এখন বুড়ো বয়সে কোথা থেকে একটু খাবারের সম্বল করব কে জানে। এই হলো নিয়তির পরিহাস। শোনো, তুমি নিয়ে এসো, চাল ফুটছে। গরম গরম ভাত তোমাকে দিলে আমার শান্তি হবে। না গিন্নি, ওটি হচ্ছে না। আজ তুমি আর আমি একসাথে খাবো। তুমি পারো বটে। সবাই বেশ এসে গেছে দেখছি। বাহ 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 বাহ, এটা খুব ভালো লক্ষণ। ঠিক সময় আসতে পারলে অনেকের উপকার হয়। তা নায়েব মশাই, আগে হুজুর। এই বছর তো আমার জমিতে চাষিরা প্রচুর ধান ফলিয়েছে। আগে তা ফলিয়েছে। শুধু ফসল ফলালেই কি হয় নায়েব মশাই? না হুজুর, বিলক্ষণ না। তাহলে প্রজারা কবে খাজনা দেবে সেসব কিছু বলেছে? আগে হুজুর এখনো কিছু বলেনি, তবে বলবে বলবে করছে। তোমাকে দিয়ে কিছু হবে বলে আমার মনে হচ্ছে না। এখনো বলবো বলবো করছে, তাহলে কবে বলবে? হ্যাঁ আগে আগে হুজুর, ওরা খাজনা দিলে আমার হিসাব করাটাই কাজ কিনা। তুমি লোক পাঠিয়ে জিজ্ঞাসা করবে, এখন এটাই তোমার কাজ। বছর বছর আমি কিন্তু খাজনা মুকুব করতে পারবো না। আমার বিঘা বিঘা জমি, আর বাবুরা খাজনা দেবে এইটুকু। শান্ত হন জমিদার বাবু, শান্ত হন। প্রজারা নিশ্চয়ই খাজনা দেবে, কিন্তু কিন্তু আপনি এত উত্তেজিত হবেন না। কারণ উত্তেজিত হলেই আপনার মাথা ঘুরবে। আর এ বাবা, বুঝেছি বুঝেছি, উত্তেজিত হলেই আমার মাথা ঘুরবে, আর ওই ভয়ঙ্কর খারাপ তেতো বিদঘুটে আঁচড় আমাকে গিলতে হবে, কিনা আমার শরীর নাকি ভালো হয়ে যাবে। এই যে বিশু, তোমার কাজ কারবার কেমন চলছে? খুব ভালো চলছে প্রতাপ, তাই তো সকাল সকাল তোমার মুখ দেখতে আসা। আমার মুখ দেখলে তোমার দিন ভালো যায়? শোনো শোনো সবাই, বিশু বলছে আমার মুখ দেখলে নাকি ওর দিন ভালো যায়। আপনার মুখ দেখলে সবার দিন ভালো যায়। তবে আমার শরীর খুব ভালো নেই। ভাবছি কিছুদিন সপরিবারে পশ্চিমে ঘুরে আসবো। সমুদ্রের বাতাসে শরীর মন দুই ভালো হয়ে যায়। তবে তবে কি হে? একটা ঘটনা ঘটেছে, যদি সেটার বিহিত করে দিয়ে যেতেন তবে বড় ভালো হতো।
কি ঘটনা? এই গ্রামে দূরে ওই মোড়ের মাথায় যে বেল গাছটা আছে সেখানে ভূতে বাসা বেঁধেছে। যে সে ভূত নয়, একেবারে একেবারে ব্রহ্মদৈত্য। আজ 2 দিন হয়ে গেল, কেউ যদি একটু খোঁজ নিত তাহলেও জানতো আমরা অনাহারে আছি। সেই খোঁজ তো কেউ নিল না গো। মনে হয় যখন খোঁজ নিতে আসবে তখন তুমি আর আমি এই জগতেই থাকবো না। তাতে কি, স্বর্গে গিয়ে ভালোই থাকবো বলো। সেখানে দেবরাজ ইন্দ্র নিজে থেকে আমাদের ভালো ভালো খেতে দেবে। তুমি ঠিক জানো? হ্যাঁ, স্বর্গে গেলে ভালো ভালো খাবার পাওয়া যাবে। তার জন্য তো যেতে হবে। আর কটা দিন সবুর করো। এই জীবনে ভিক্ষা তো করা হলো না, না খেয়ে থাকলে আর বড় জোর 3 কি 4 দিন, মরণ তো আসবেই। তবে এই যে 2 দিন না খেয়ে আছি, তাতে খুব কষ্ট কিছু হচ্ছে না বলো? না, তা হচ্ছে না। আমি খুব চিন্তায় ছিলাম যে কিরকম হবে। দেখলাম 2 দিন না খেয়ে দিব্যি কাটিয়ে দেওয়া যায়। কি বলছো কবরেজ? আমার রাজ্যে ভূত, তাও আবার ব্রহ্মদৈত্য? এ তো অকল্পনীয়। না 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 না, এটা আমি বিশ্বাস করছি না। এ তোমাদের মনের ভুল। না হুজুর, এটা আমাদের মনের ভুল নয়। অনেকেই দেখেছে মোড়ের মাথায় বেলগাছে ভূতে বাসা বেঁধেছে। রাজ্যের অনেক বাসিন্দাই দেখেছে। ভয়ে কেউ আর রাতের বেলায় ওদিকে যায় না, আর যদি দিনের বেলায় যায় তাও দল বেঁধে দূর দিয়ে। কথাটা কিন্তু মিথ্যে নয়, আমার কানেও এসেছে। যদিও আমি খুব একটা আঙুল দিইনি, তবে সবাই যখন বলছে। আমি নিজে চোখে না দেখে অবধি বিশ্বাস করব না। আমি আজ রাতে এই বেলগাছের ওইখানে যেতে চাই। দেখি সে কেমন ভূত। ওরে বাবা, দোহাই দোহাই, ওখানে যাবেন না। কি থেকে কি হয়ে যায়। কি আবার হবে? তুমি ভীতু কবরেজ? ছি 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 ছি। না না, আমি কেন ভীতু হতে যাব? আমি তো আপনার কথাই চিন্তা করছি। আরে তুমি পাচন খাইয়ে দিলে ভূত একেবারে পালিয়ে যাবে। তাহলে তাহলে কি আজ রাত্রেই যাওয়া হবে নাকি? আজ রাতে ওই বেল গাছের সামনে আমাদের যাওয়া চাই। দেখি দেখি সে কোন ভূত, নাকি সবার চোখের আর মনের ভুল। ইনায়েব, তুমি কি ভয় পাচ্ছ নাকি? না না, কি যে বলেন, আপনি থাকতে আমার ভয় কিসের? কোনো ভয় নেই, কোনো ভয় নেই। তাহলে নিশ্চয়ই কবরেজ তুমি ভয় পাচ্ছ। তা তা একটু পাচ্ছি বই কি। আমরা আমরা ওই বেল গাছের খুব কাছে এসে পড়েছি কিনা। তাই বুঝি? তা কই সে বেল গাছ? আমি এখনই ভূত দেখতে চাই। ওই 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 মনে হচ্ছে দূরে দেখা যাচ্ছে, দেখো। ওরে বাবা, ওরে বাবা, এ কি ঝড় উঠলো নাকি? এত এত জোরে হাওয়া বইছে কেন? তাই তো, এ তো ভালো লক্ষণ নয়। এখন ঝড় বৃষ্টি হলে বিপদে পড়বো। এ কি? ওরে বাবা, এ যে ভূতের চোখ। আজ আর প্রাণ নিয়ে বাড়ি যেতে পারবো না গো। এই এই চুপ, কথা বলো না। আয় আয় তোরা আয়, তোদের মুন্ডু চিবিয়ে খাবো এবার। কতদিন ভালো রকমের মুন্ডু খাই না, ঘিলুর স্বাদ তো ভুলেই গেছি একেবারে। আয়, আজ তোদের ঘিলু আমি চুষে চুষে খাবো। ওরে বাবারে, ওরে বাবারে। বাবা গো, মেরে ফেললো গো। সত্যি ভূত হুজুর, প্রাণ থাকতে পালিয়ে চলুন, পালিয়ে চলুন। বাবা,
জোর বেঁচে গেছি কাল। আমি তো ভাবতেই পারিনি আমার রাজত্বে বেলগাছে ভূত এসে আস্তানা কাটবে। আমি তো ভয়ের চোটে কাল সারা রাত ঘুমোতে পারিনি। কাল মনে হচ্ছে এই বুঝি ভূতে এসে আমার গলা টিপে ধরে। ও কি ভয়ানক হাসি, ওরে বাবারে! আমি যেন সারা রাত ওই হাসির শব্দ কানের কাছে শুনে গেছি। জমিদার বাবু, তাহলে ওই খাজনার ব্যাপারটা? নায়েব, তুমি এখন থামো তো। আমার খাজনার ব্যাপার কিছুই আমার মাথায় ঢুকছে না। আমি কাল থেকে খালি ভাবছি ভূতের কথা। কি সাংঘাতিক! আচ্ছা বিশু, কি করা যায় বলো তো? আমার মাথায় সত্যি কিছু আসছে না প্রতাপ। তবে এই ভূত মনে হচ্ছে কোনো পুরনো অপরাধী এইখানে মারা গেছিল, তার সৎকার হয়নি। হ্যাঁ, সেটা হতে পারে। খোঁজ করে জানতে হবে যদি এর সৎকার করা যায়। এই যে মনোহর, হ্যাঁ, তোমার মতো পণ্ডিত থাকতে শেষে রাজ্যে ভূত এলো বেল গাছে। হ্যাঁ আচ্ছা, কেন বলো তো? হ্যাঁ, কোনো বিধান দিতে পারো? ওই বেল গাছে একটা ডাল যদি ভেঙে আনা যায়, তাহলে সেটি মায়ের পুজোতে দিয়ে সেখানে শান্তি অনুষ্ঠান করলেই সমস্ত অশুভ আত্মার বিনাশ হবে। বটে, তাহলে ওই বেল গাছের একটি ডাল ভেঙে আনা হোক। সে কি কাণ্ড! কে করবে অমন কাজ? বেল গাছের কাছে গেলেই তো ভূতে ঘর মটকে দেবে। সেরকম কেউ সাহসী আছে বলে তো মনে হয় না এই তল্লাটে। না না, আমি কোনো কথা শুনতে চাই না। আর এটাও আমি মানতে পারছি না যে এরকম সাহসী আমার রাজ্যে কেউ নেই। তুমি এখনই সারা রাজ্যে ঢেড়া পিটিয়ে ঘোষণা করতে বলো। এই ঘোষণা হবে যে ওই বেল গাছের একটি ডাল ভেঙে নিয়ে আসতে পারবে সে অসীম সাহসী বলে গণ্য হবে, এবং তাকে আমি আমার 100 বিঘা জমি দানপত্র করে দেব। আমি এখনই ঢেঁড়া পেটাবার ব্যবস্থা করছি হুজুর। আপনি যা বলবেন সেটাই উত্তম প্রস্তাব। যাও যাও, তাহলে আর দেরি নয়। শোনো শোনো শোনো, সবাই শোনো। আমাদের জমিদার প্রতাপ চৌধুরী মহাশয় এই মর্মে ঘোষণা করেছেন যে যে ওই মোড়ের মাথার বেলগাছের একটা ডাল ভেঙে নিয়ে আসতে পারবে তাকে 100 বিঘা জমি পুরস্কার স্বরূপ দান করা হবে। 100 বিঘা জমির জন্য কি প্রাণটা খোয়াবো নাকি? জানো না ওই বেল গাছে ভূত আছে? না না বাবা, আমার মরতে যাবার কোনো দরকার নেই। যে ওই মোড়ের মাথার বেলগাছে আজ 3 দিন হয়ে গেল, আর শরীরে শক্তি নেই গো, শরীরে শক্তি নেই। কিন্তু আমাকে যে উঠতেই হবে। শুনতে পেলে না জমিদারের ঘোষণা? কি যেন বলে গেল? বেলগাছের ডাল ভাঙতে হবে? হ্যাঁ, এ কি গো কোথায় চললে তুমি? কি গো, শুনলে না? বেল গাছের ডাল যে কাটতে পারবে তাকে জমিদার বাবু 100 বিঘা জমি দেবেন। গিন্নি, আমাদের আর কোনো কষ্ট থাকবে না। বলি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ওই বেল গাছ হলো সাক্ষাৎ ভূতের বাসা। ওখানে গেলে তুমি মরবে। আমার কথা শোনো, ওসব করতে যেও না। এখানে বসে থাকলেও তো অনাহারে মরতে হবে গিন্নি। তার থেকে বরং একটা শেষ চেষ্টা করে দেখি না। যদি না পারি তাহলে বড়জোর মরে যাব। হে ভগবান, দয়া করো। ভগবান, দয়া করো। তুমি ভগবানকে ডাকো, আমি বরং বেলগাছের ভূতের কৃপা কিভাবে পাওয়া যায় সেটাই ভাবি। আমি কিন্তু যেতে প্রস্তুত জমিদার বাবু। আচ্ছা বেশ, তবে আমার মনে হয় তোমার বয়স হয়েছে। বেল গাছে ডাল ভাঙা তোমার পক্ষে কষ্টকর। আর আমার তাকতের পরীক্ষা চাই না, আমার চাই সাহসের পরীক্ষা। তাই বেল গাছের ডালে একটি লাল কাপড় বেঁধে দিলেই হবে। আপনি যেমনটি বলবেন। হ্যাঁ,
হ্যাঁ, তুমি আজ রাতে একটি লাল কাপড় নিয়ে বেল গাছে বেঁধে দিয়ে আসবে। আমরা পরের দিন সকালে যদি বেল গাছে ওই লাল কাপড় বাঁধা দেখি, তাহলে সঙ্গে সঙ্গে তোমাকে 100 বিঘা জমির দানপত্র লিখে দেবো। অবশ্য যদি বেঁচে থাকো তবেই দেবার প্রশ্ন। তাই হবে হুজুর। আপনার কথা মতো আজ রাত দুপুরে আমি ওই বেল গাছে গিয়ে লাল কাপড় বেঁধে দিয়ে আসব। হে ভগবান, এখন একটু সত্যি ভয় ভয় করছে বটে। ভূতের হাতে মরলে কি স্বর্গে যাওয়া যায়? মনে হয় না। তবে কি নরকে? এই তো বেল গাছ। ইষ্ট নাম জপ করতে করতে কোনোভাবে একবার ওই লাল কাপড় বেঁধে দিতে পারলেই হয়। জানি না কি আছে কপালে। ওরে বাবা রে, কথা দেখছি মিথ্যে নয়। এ তো সত্যি সত্যি ভূতের চোখ জ্বলজ্বল করছে। কি যে করি, যাই কাপড়টা বেঁধে দিই গাছের ডালে, যা থাকে কপালে। কিরে কিরে, তোর এত বড় আস্পর্ধা যে তুই রাতের বেলায় আমার বেল গাছের তলায় এসে দাঁড়িয়েছিস, আবার হাতে লাল কাপড়। দোহাই দোহাই, আমাকে মারবেন না। আমি সামান্য গরিব ব্রাহ্মণ, আজ 3 দিন ধরে অনাহার করে রয়েছি। জমিদার মশাই বললেন যদি এই লাল কাপড় এই গাছে বেঁধে দিতে পারি তবে আমাকে 100 বিঘা জমি দেবেন। আর তুই সেই 100 বিঘা জমির লোভে বেল গাছের তলায় মরতে এলি? একটা বেল যদি তোর মাথার ওপর ফাটায় তুই তো এক্ষুনি মরে যাবি। ঘরে আমার গিন্নি অসুস্থ, আমার লোভ নেই, কিন্তু আমার গিন্নি সেও যে 3 দিন ধরে না খেয়ে আছে। তাকে বললাম যদি ব্রহ্মদত্তি মশাইয়ের কৃপা হয় তবে কিছু খেয়ে বাঁচবে, না হলে মরণ তো আমাদের নিয়তি, সে তো এমনি হবে। তোর কথা আমার মন একটু নরম করে দিল বটে। ঠিক আছে, তুই না বললি তাই হবে। সব এদিকে আয়। ওর হাত থেকে লাল কাপড়টা নিয়ে নে, তারপর গাছের ওই মগ ডালে বেঁধে দে যাতে দূর থেকেও দেখা যায়। যা এখন যা, তোর কাজ হয়ে গেছে, আমাকে আর বিরক্ত করিস না। যা যা যা। আপনার অশেষ কৃপা, আমি ধন্য। আমি আর ভাবতে পারছি না প্রতাপ, গোটা রাজ্যের কেউ যা পারলো না সেটা একটা বুড়ো ব্রাহ্মণ করে দেখালো। সত্যি এ যে বড় অদ্ভুত ব্যাপার। মগ ডালে লাল কাপড় ঝুলছে। চমৎকার চমৎকার, আমি মুগ্ধ হয়ে গেছি। নায়েব, আগে হুজুর, ওই বুড়ো ব্রাহ্মণকে এক্ষুনি ডেকে পাঠাও। আমি আমার কথা রাখবো। মুক্তারকেও ডেকে পাঠাও। আজই আমি 100 বিঘা জমি ব্রাহ্মণের নামে দানপত্র করব। ব্রাহ্মণের সাহসিকতার পুরস্কার। বিলক্ষণ বিলক্ষণ হুজুর, আপনি যা যা বললেন সমস্ত আমি করছি। আপনারা গিয়ে সবাই বিশ্রাম করুন। এই নাও, এটি দানপত্র। আমি মুক্তারকে দিয়ে তৈরি করিয়ে রেখেছি। আর এই নাও 100 বিঘা জমির দলিল। আর এই নাও, পূর্ব দিকে বড় দিঘির পাশ থেকে পুরো জমিটাই এখন তোমার। আপনার অশেষ কৃপা জমিদার বাবু। আপনার অনুমতি পেলে আমি এখন আসি। ধান গাছ লাগাতে হবে তো? নিশ্চয়ই, তুমি যাও ব্রাহ্মণ, গিয়ে ধান গাছ লাগাও, ভালো করে ফসল ফলাও। কি দেখছো গিন্নি? পুরো 100 বিঘা জমি জুড়ে কি সুন্দর ধান গাছ হয়েছে। এই ধান বেচলে আমাদের আর চিন্তা থাকবে না। কিন্তু এই ধান তো কাটতে হবে গো। আমাদের পক্ষে কি সম্ভব এই 100 বিঘা জমির ধান কাটা? তুমিও বুড়ো হয়েছো আর আমিও বুড়ি হয়েছি, কোথা থেকে পাবো এই ধান কাটার শক্তি? তুমি আর আমি মিলে এই ধান কাটতে পারবো না গো। এর জন্য চাই অনেক মজুর। কিন্তু আমি ভাবছি কোথা থেকে পাবো এই মজুর। ঠিকই বলেছো,
মজুরদের নগদে টাকা মিটিয়ে দিতে হয়। না 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 না, ভগবান মুখ তুলে চেয়েও বারবার মুখ নামিয়ে নিচ্ছে। এত ধান কি জমিতেই নষ্ট হবে গো? একটা উপায় আছে গিন্নি, আমাকে আবার সেই বেলগাছের ব্রহ্মদত্তির কাছে যেতে হবে। তুই আবার এসেছিস? ন্যাড়া বেলতলায় কবার যায় রে? হ্যাঁ 100 বিঘা জমি পেয়েও তোর স্বাদ মেটেনি? আগে সে কথা নয় ব্রহ্মদত্তি মশাই, আমি অনেক কষ্ট করে 100 বিঘা জমি জুড়ে ধান ফলিয়েছি। সে আমি কি করব তার জন্যে তোর এত বাহারা? কিন্তু যতক্ষণ সেই ধান বিক্রি করতে না পারছি আমার হাতে এক কানাকড়িও নেই। জমিদার যা টাকা দিয়েছিলেন এই কদিনে সব শেষ হয়ে গেছে। বুঝেছি। এক কাজ কর, তোর ঘরের উঠোন কাল পরিষ্কার করে রাখবি, সেই সঙ্গে 100 কাস্তে আর 100 ঝুড়ি রেখে দিবি। আমার ভূতেরা তোর ধান কেটে দিয়ে আসবে। যা এখন যা দেখি, আর বিরক্ত করিস না। আপনার অশেষ দয়া, আমি আজীবন কৃতজ্ঞ থাকবো আপনার কাছে। আপনি এত ঝুড়ি আর কাস্তে নিয়ে কি করবেন সেটা কিন্তু বুঝতে পারলাম না। তাও আপনি যখন চেয়েছেন আমরা এগুলো দিলাম, কিন্তু মাত্র একদিনের জন্য। কি ব্যাপার? আমার তো মনে হলো তুমি এগুলো কিনেছো। 100 ঝুড়ি আর 100 কাস্তে কেনার মতো পয়সা কোথায় গিন্নি? এগুলোই লোকদের থেকে চেয়ে চিনতে ধার করে আনা। ব্রহ্মদত্তি মশাই যখন তোমাকে আশ্বাস দিয়েছেন তখন তুমি নিশ্চিন্ত থাকো। চলো এখন কিছু খাবে, চলো। উফ, অনেক রাত হলো, চিন্তায় মাথার সব চুল উঠে যাবে মনে হচ্ছে। ও একটু চুপ করে থাকো। ওই দেখো দেখো, ঝড়ের আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছ তো? তাই তো, এই যে ঝড় উঠলো মনে হচ্ছে, এ খুব ভালো লক্ষণ গিন্নি। গিন্নি তুমি এখানে থাকো, আমি এক্ষুনি মাঠে যাচ্ছি। আর কোনো চিন্তা নেই গিন্নি, 100 বিঘা জমির ধান পুরো কাটা হয়ে গেছে। কাটলো ওই অনুগত ভূতেরা, আমি তাদের সবার উদ্দেশ্যে প্রণাম করি। অবশেষে তাহলে সুখের দিন দেখতে পাওয়া গেল। ওহ, সবই ব্রহ্মদত্তি মশাইয়ের কৃপা, তার আশীর্বাদ ছাড়া এ সম্ভব হতো না। জয় বাবা ব্রহ্মদত্তি মশাইয়ের জয়। জয় বাবা ব্রহ্মদত্তি মশাইয়ের জয়।